আমরা আজকে যে অধ্যায়টা করব, এই অধ্যায়টা আমাদের প্রত্যেকটা ডিপার্টমেন্টের জন্য খুব ইম্পর্টেন্ট। এটা আমাদের বিবিএ ফোর্থ ইয়ারে অ্যাকাউন্টিং এবং ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের অনেক গুরুত্বপূর্ণ অধ্যায়। এখান থেকে এই অধ্যায় থেকে আমাদের বিবিএ ফোর্থ ইয়ার অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে 28 বা তারও বেশি কোশ্চেন তারও বেশি মার্ক আসতে পারে, এবং ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টেও 28 মার্ক আসতে পারে। আর এই অধ্যায়টা আমাদের বিবিএ ফার্স্ট ইয়ারে ছিল। দেখেন, ফার্স্ট ইয়ারে এখান থেকে আমাদের 14 মার্ক থাকে, সেকেন্ড ইয়ারেও এখান থেকে আমাদের 14 মার্ক থাকে। তাহলে ফার্স্ট ইয়ারে আমাদের এই অধ্যায়টা প্রিন্সিপাল অফ ফিনান্সের রিস্ক অ্যান্ড রিটার্ন নামে ছিল। সেকেন্ড ইয়ারে আমাদের প্রিন্সিপাল অফ ফাইন্যান্সের রিস্ক অ্যান্ড রিটার্ন নামে ছিল। বিবিএ ফোর্থ ইয়ার অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে দেখেন ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্টের চ্যাপ্টার 5। আবার বিবিএ ফোর্থ ইয়ার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে পোর্টফোলিও ম্যানেজমেন্টের চ্যাপ্টার 4-এ এটা আছে আমাদের, পোর্টফোলিও ম্যানেজমেন্ট। তারপরে আমাদের অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে আমাদের তাহলে আমাদের অনেক গুরুত্বপূর্ণ এই অধ্যায়টা। সবাই এই অধ্যায়টা একটু মনোযোগ সহকারে করবেন। দেখেন, অঙ্কগুলো অনেক সহজ। তাহলে আমাদের এইখানে একটু সূত্রগুলো আমরা যদি অ্যানালাইসিস করি, যে সূত্রের অ্যানালাইসিসটা হচ্ছে আমাদের, দেখেন প্রশ্ন প্রথমে বলছে রুল নাম্বার 1। তাহলে রুল 1-এ আমাদের বলছে এক্সপেক্টেড রেট অফ রিটার্ন। এক্সপেক্টেড রেট অফ রিটার্ন 5টি পদ্ধতিতে নির্ণয় করা যায়। তাহলে এক্সপেক্টেড রেট অফ রিটার্ন যে 5টি পদ্ধতিতে নির্ণয় করা যাবে, এই 5টি পদ্ধতির মধ্যে কখন কোন পদ্ধতিটা প্রয়োগ করতে হবে, এটা জানা আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। তাহলে এটা জানা যেহেতু আমাদের কাছে গুরুত্বপূর্ণ, তাহলে আমরা কি এখানে সব নিয়মগুলা কিন্তু লিখেই দিছি যে কখন কোন পদ্ধতিটা আমাদের কাছে প্রয়োগ করতে হবে। একবার রিডিং করলেই আপনারা করতে পারবেন। দেখেন, 1 নম্বরে বলছে আমাদের কি প্রশ্নের মধ্যে বিটা। যদি আমরা এই যে বিটার মানটা পাই, যে প্রশ্নের মধ্যে যদি বিটা থাকে, তখন আমরা এই যে বিটার এই সূত্রটা ইউজ করবো। এই সূত্রটা আমাদের অনেক বেশি ইউজ হয়। একটু ভালোভাবে এই সূত্রটা মুখস্থ করেন সবাই। যে যদি বিটা থাকে তাহলে আমাদের হবে ই আর, আর এফ প্লাস বিটা কে এম মাইনাস আর এফ। তাহলে ই আর ইকাল টু আর এফ প্লাস বিটা কে এম মাইনাস আর এফ। এই সূত্রটা আমরা বিটা থাকলে এই সূত্রটা অ্যাপ্লাই করব। রিটার্ন অন পোর্টফোলিও, রিটার্ন এবং পোর্টফোলিও যদি দেওয়া থাকে, তাহলে আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করব আর 1 পি 1। আর আর 1 পি 1, তারপরে এটা হবে হলো আর 2 পি 2, তারপরে যাবে কি আর 3 পি 3, এইভাবে যাবে হচ্ছে আমাদের এইটা রিটার্ন এবং পোর্টফোলিও দেওয়া থাকলে। আর যদি পোর্টফোলিওর পরিবর্তে আমাদের কি দেওয়া থাকতে পারে, এই পোর্টফোলিও না দিয়ে আমাদের নাম্বার অফ ইয়ার দেওয়া থাকতে পারে। যে রিটার্ন ঠিকই থাকবে, তার সাথে ইয়ার দেওয়া থাকতে পারে। রিটার্ন এবং ইয়ার মানে সময়, বছর উল্লেখ যদি থাকে, তাহলে আমরা এইভাবে দিব আর 1 আর 2, নিচে হচ্ছে এন। পোর্টফোলিও স্ট্যান্ডার্ড ডিভিয়েশন থাকলে আমরা এক্সপেক্টেড রেট অফ রিটার্ন এই সূত্রটা অ্যাপ্লাই করব। আর ডিভিডেন্ড থাকলে এই সূত্রটা অ্যাপ্লাই করব। তার মধ্যে আমাদের সবচেয়ে বেশি ইউজ হয় হচ্ছে এই প্রথম দুইটা। আমরা আগে প্রথম দুইটার কাজ করি, পরে ওইগুলো অটোমেটিকই হয়ে যাবে। তারপরে আমরা স্ট্যান্ডার্ড ডিভিয়েশন। তাহলে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন নির্ণয় করার জন্য আমাদের 3টা পদ্ধতিতে আমরা স্ট্যান্ডার্ড ডিভিয়েশন করতে পারি। এই যে এখানে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন ইকুয়াল টু রুট আবার আর 1, আর 1 মাইনাস ই আর এর উপরে হোল স্কোয়ার ইন্টু পি 1। তাহলে এভাবে আমাদের যে কয়টা প্রজেক্ট থাকবে এভাবে চলবে। আমি দুইটা দিয়ে এই যে ডট ডট দিয়ে দিছি, মানে যদি 3টা থাকে 3 বার লিখবো, 4টা থাকলে 4 বার লিখবো, 5টা থাকলে 5 বার লিখবো। এটা আমাদের রিটার্ন এবং পোর্টফোলিও থাকলে স্ট্যান্ডার্ড ডিভিশনের সূত্র এটা। রিটার্ন এবং ইয়ার দেওয়া থাকলে যে আর 1 মাইনাস ই আর 1, তারপরে আর 2 মাইনাস ই আর 2 হোল স্কোয়ার। তাহলে যদি আমাদের রিটার্ন এবং ইয়ার দেওয়া থাকে, তাহলে এই সূত্রটা অ্যাপ্লাই করতে হবে। আর রিসিডিয়াল ভেরিয়েন্স থাকলে স্ট্যান্ডার্ড ডিভিশনের এই সূত্রটা অ্যাপ্লাই করব আমরা। যদি আমরা দেখি যে এই সূত্র অনেক বড় হয়ে যাচ্ছে, অর্থাৎ আমাদের খাতায় ধরতেছে না, রুট দিয়েও করতে পারি আমরা, অথবা যদি খাতায় না ধরে তাহলে আমরা টেবিলের সাহায্য নিতে পারি। এই রুট দিয়ে যে ক্যালকুলেশনটা করা হয়েছে, এই ক্যালকুলেশনটা আমরা টেবিলের মাধ্যমে করতে পারি। 1 2 3 4 5 6টা 7টা কলাম দিয়ে আমরা টেবিলের মাধ্যমে করতে পারি। দুইটা নিয়মে আমি শিখা দিব, আপনাদের যেটা ভালো লাগে ওটা দিয়ে করতে পারবেন। তারপরে আমাদের কি বলছে, 3 নম্বরে বলছে যে কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েন্স। কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েন্স। আর এখানে যে এখানে আমাদের একটু প্রবলেম আছে, দেখেন এইখানে আমাদের একটু প্রবলেম হচ্ছে। এখানে আমাদের দেওয়া আছে এন, অথবা এন অবলিক কত দেওয়া আছে, n-1 দেওয়া আছে। তাহলে আমাদের সব সময় কি যে কোনো একটা ইউজ করলে হবে, যে এন ইউজ করলেও হবে, অথবা n-1 যে কোনো একটা ইউজ করলেই কিন্তু হবে না। কারণ হচ্ছে আমাদের কখনো প্রয়োগ হবে এন, আবার কখনো প্রয়োগ হবে n-1।
তাহলে আমাদের জানতে হবে কখন n-1 হবে আর কখন শুধু n হবে। তাহলে n-1টা কখন হবে? প্রশ্নের মধ্যে যদি লাস্ট, লাস্ট, পাস্ট, লাস্ট, পাস্ট এবং প্রিভিয়াস, প্রশ্নের মধ্যে লাস্ট, পাস্ট এবং প্রিভিয়াস এই শব্দ তিনটা থাকলে, লাস্ট, পাস্ট এবং প্রিভিয়াস থাকলে হবে n-1। লাস্ট, পাস্ট আর অবলিক প্রিভিয়াস থাকলে হবে n-1, অন্য সকল ক্ষেত্রে হবে শুধু n। তারপরে সিবি সূত্রটা দিলাম। সিবি সমান সমান উপরে, উপরে হবে, উপরের এন্ট্রিটা আমার একটু মিস্টেক হয়েছে, উপরে হবে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন। সিবি সমান উপরে হবে হলো আমাদের কি স্ট্যান্ডার্ড ডিভিয়েশন অর্থাৎ এসডি। এসডি ডিভাইডেড ইআর ইনটু 100। তাহলে সিবি সূত্রটা আমরা কি প্রয়োগ করবো বলেন? সিবি সূত্রটা হলো এসডি ডিভাইডেড ইআর, অর্থাৎ এসডি মানে কি স্ট্যান্ডার্ড ডিভিয়েশন ডিভাইডেড ইয়ার ইনটু 100। সিবি সূত্র আমরা যে প্রয়োগ করবো হচ্ছে, সিবি সূত্রটা আমি একটু সংশোধন করে দিচ্ছি, দেখেন। তাহলে সিবির ক্ষেত্রে আমাদের কি হবে? সিবির ক্ষেত্রে আমাদের হবে হলো উপরে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন। তাহলে আমরা উপরে লিখবো হচ্ছে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন মানে হচ্ছে এসডি। তাহলে উপরে হবে হচ্ছে আমাদের এসডি ডিভাইডেড ইয়ার ইনটু 100, এটা হচ্ছে সিবি। কখনো আমাদের প্রশ্নে কমেন্ট বলতে পারে, ধরেন কোনো রিকোয়ারমেন্টই বলা নাই, শুধু কমেন্ট বলে দিছে যে হুইচ স্টক হুইচ স্টক ইজ মোর রিস্কি, দুইটা স্টক দিয়ে বলে দিছে হুইচ স্টক ইজ মোর রিস্কি। তাহলে এই সিবির ক্ষেত্রে আমাদের একটু ভালোভাবে খেয়াল করতে হবে যে সিবি বড়টি গ্রহণযোগ্য নাকি ছোটটি গ্রহণযোগ্য। তাহলে কোনটা সিবির ক্ষেত্রে আমাদের একটা কমেন্ট চাইতে পারে যে সিবি বড়টি না ছোটটি। তাহলে এখানে আমাদের কমেন্ট বলা থাকতে পারে, ধরেন কোনো রিকোয়ারমেন্টই বলা নাই, কোনো রিকোয়ারমেন্ট বলে না দিয়া বলছে হুইচ স্টক ইজ মোর রিস্কি। হুইচ স্টক ইজ মোর রিস্কি মানে কমেন্ট, আর এই কমেন্টটার জন্য আমাকে নির্ণয় করতে হবে সিবি। আর এই সিবির জন্য আপনাকে নির্ণয় করতে হবে কি স্ট্যান্ডার্ড ডিভিয়েশন, আর একটা হচ্ছে কি এক্সপেক্টেড রেট অফ রিটার্ন। তাহলে আমাদের সিবি যদি যদি কমেন্ট চায়, কমেন্টের জন্য বের করতে হবে সিবি। সিবির জন্য নির্ণয় করতে হবে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন আর হচ্ছে এক্সপেক্টেড রেট অফ রিটার্ন। তাহলে এই সিবির সাথে আমাদের স্ট্যান্ডার্ড ডিভিয়েশন এবং এক্সপেক্টেড রেট অফ রিটার্নও দুইটা আমাদের কি একটা আরেকটার সাথে জড়িত। তাহলে আমরা কি করতে পারি? সিবি কখন বড়টা নিব আর কখন ছোটটা নিব? যদি আমাদের কোশ্চেনের মধ্যে মোর রিস্কি থাকে, মোর রিস্কি থাকলে আমরা সিবি বড়টা নিব। মোর রিস্কি, মোর রিস্কি থাকলে আমরা সিবি, মোর রিস্কি থাকলে সিবি বড়টা নিব, অন্য সকল ক্ষেত্রে সিবি ছোটটা নিব। মনে থাকবে? মোর রিস্কি থাকলে সিবি বড়টা, অন্য সকল ক্ষেত্রে সিবি ছোটটা। তাহলে আমাকে এখান থেকে ভাইবা বোর্ডে কোশ্চেন করতে পারে যে সিবি কোনটা গ্রহণযোগ্য। যদি আপনাকে বলে যে সিবি কোনটা গ্রহণযোগ্য, তাহলে অনেক স্টুডেন্ট আছে বলবে যে সিবি ছোটটা, অনেক স্টুডেন্ট আছে বলবে সিবি বড়টা। কিন্তু আমাদের কি করতে হবে যে এভাবে কোশ্চেনটা করতে হবে। সিবির ক্ষেত্রে আমাদের সিবি ছোটটা এবং বড়টা দুইটাই গ্রহণ করা যাবে। সিবি ছোট এবং বড় দুইটাই গ্রহণ করা যাবে, এইটুক বললেই কিন্তু হবে না। সিবি ছোট এবং বড় দুইটাই গ্রহণ করা যাবে। অর্থাৎ আমার যদি বেশি ঝুঁকি নেওয়ার মতো অ্যাবিলিটি থাকে তাহলে আমি সিবি বড়টা নিব। আমার যদি ঝুঁকি বেশি নেওয়ার মতো অ্যাবিলিটি থাকে তাহলে আমি সিবি বড়টা নিব। কারণ হচ্ছে ঝুঁকি বেশি নিলে মুনাফাও বেশি হতে পারে। এইভাবে ব্যাখ্যা করতে হবে। আরেকটা হচ্ছে যে আমার যদি ঝুঁকি আহ, নেওয়ার মতো অ্যাবিলিটি না থাকে তাহলে আমি সিবি ছোটটা নিব। কারণ ঝুঁকি বেশি নিলে আমাদের আমাদের কি হতে পারে, ক্ষতিও বেশি হইতে পারে। তাহলে আমাদের যদি অ্যাবিলিটি থাকে তাহলে আমরা সিবি বড়টা নিব, না থাকলে সিবি ছোটটা নিব। এটা হলো ভাইবা বোর্ডের কোশ্চেনের অ্যান্সার। আর হচ্ছে আমাদের এইখানে হচ্ছে কি, এইখানে নিব আমরা মোর রিস্কি থাকলে বড়টা, মোর রিস্কি না থাকলে কোনটা নিব, ছোটটা নিব। তারপর আমাদের কোভেরিয়েন্স টু স্টক, কোভেরিয়েন্স টু স্টকের ক্ষেত্রে সময় উল্লেখ না থাকলে এই যে এটা দিবেন আপনারা যে সিগমা, সিগমা এ ইন্টু সিগমা বি। আর যদি আমাদের সময় উল্লেখ থাকে তাহলে কোভেরিয়েন্স টু স্টকের এই সূত্রটা প্রয়োগ করব। কোরিলেশন, কোরিলেশনের সূত্র, কোরিলেশন টু স্টক কোভেরিয়েন্স এ বি সিগমা এ ইন্টু সিগমা বি। তারপরে পোর্টফোলিও এক্সপেক্টেড ডেট অফ রিটার্নের সূত্র আছে, পোর্টফোলিও স্ট্যান্ডার্ড ডিভিয়েশন আছে। এই সূত্রগুলো আপনারা একবার দুইবার দেখে নিন, আমরা অঙ্ক করলে আমাদের সূত্রটা মুখস্থ হয়ে যাবে।
এইখানে আমাদের অঙ্কটা প্র্যাকটিস করলে সূত্র মুছতে যাবে। আর ভেরিয়েন্স মানে হচ্ছে সিগমা স্কোয়ার, এই শব্দটা একটু মনে রাখেন। তাহলে আমরা অঙ্ক প্র্যাকটিস করতে করতে আমাদের সূত্রটা আয়ত্ত হয়ে যাবে, অতটা আমাদের আহ বেগ লাগবে না। দেখেন তারপরে আমাদের যে শর্ট ফর্ম গুলো দেওয়া ছিল, এই যে আর এফ। আর এফ এর রূপ আমাদের বিভিন্ন ভাবে থাকতে পারে। এই যে রিস্ক ফ্রি রেট অফ রিটার্ন, রিস্ক ফ্রি রেট অফ রিটার্ন দেখা মাত্রই জানি আমরা বলতে পারি এটা হচ্ছে আর এফ। রিস্ক ফ্রি সিকিউরিটি এটা দেখা মাত্রই জানি আমরা বলতে পারি এটা হচ্ছে আমাদের আর এফ। টি বেল, টি বেল মানে হচ্ছে এটা হচ্ছে আর এফ। তাহলে আর এফ এর অবস্থান আমাদের তিনটা থাকতে পারে। আর এফ এর অবস্থান আমাদের কোশ্চেনের মধ্যে তিন ভাবে থাকতে পারে। একটা হচ্ছে রিস্ক ফ্রি রেট অফ রিটার্ন, একটা হচ্ছে রিস্ক ফ্রি সিকিউরিটি, আর একটা হচ্ছে টি বেল। তাহলে এই তিন অবস্থান যে কোনো একটা অবস্থান দেখা মাত্রই যদি আমরা নির্ণয় করতে পারি এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন, এটা হচ্ছে আর এফ। তারপরে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন, তারপরে সিগমা এম। সিগমা এম মানে সিগমাতে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন, আর এম তে হচ্ছে মার্কেট। তাহলে মার্কেট স্ট্যান্ডার্ড ডিভিয়েশন। বিটার পুরো নাম হলো কোইফিসিয়েন্ট অফ বিটা। আর সমান রিটার্ন, পি সমান প্রবাবিলিটি, এম সমান নাম্বার, কে এম। এই কে এম এর মানগুলো একটু ভালো করে খেয়াল করতে হবে, কে এম এর বিভিন্ন রূপ থাকতে পারে। দেখেন কে মার্কেট রিটার্ন, মার্কেট রেট অফ রিটার্ন অন পোর্টফোলিও। তারপরে এক্সপেক্টেড রিটার্ন ফর দা মার্কেট, ইয়ার এক্সপেক্টেড রেট অফ রিটার্ন। তারপরে সিগমা পি, সিগমা পি তে হচ্ছে আমাদের পোর্টফোলিও স্ট্যান্ডার্ড ডিভিয়েশন। ডিভিডেন্ড পার শেয়ার, ডি ওয়ান তে ডিভিডেন্ড পার শেয়ার, সেলিং প্রাইস পার শেয়ার, আর পি নট পারচেজ প্রাইস পার শেয়ার। সিবি কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েন্স, সিএপিএম ক্যাপিটাল অ্যাসেট প্রাইসিং মডেল। তাহলে এগুলো হচ্ছে আমাদের সংক্ষিপ্ত রূপগুলা দেওয়া ছিল। এক নজরে একটু দেখে গেলেই হবে। তাহলে আমাদের যে কোশ্চেনটা আমরা যে কোশ্চেনটা সলভ করব, দেখেন এই কোশ্চেনটা আমরা যেটা সলভ করবো এখন। তাহলে এই যে এখানে আমাদের একদমই সহজ ম্যাথ দেশ রয়েছে, দেখেন প্রবলেম ওয়ান। তাহলে প্রবলেম ওয়ান দিয়ে বলছে সাপোজ দা ইয়েল্ড ওয়ান টি বেল। এই দেখেন বলে দিছে টি বেল। তাহলে এই টি বেলতে হচ্ছে আমরা কি নিব, টি বেল হচ্ছে এই যে এখানে আমাদের দেওয়া ছিল, দেখেন টি বেল হচ্ছে আমাদের কিসের মান, আর এফ এর মান। তাহলে আর এফ দেওয়া আছে হচ্ছে আমাদের এখানে কি দেওয়া থাকলো, আর এফ এর মান দেওয়া থাকলো 9%। এক্সপেক্টেড ডেট অফ রিটার্ন মার্কেট, এক্সপেক্টেড ডেট অফ রিটার্ন মার্কেট হচ্ছে আমাদের এই যে এখানে বলা আছে, দেখেন এক্সপেক্টেড ডেট অফ রিটার্ন মার্কেট এটা হচ্ছে আমাদের কে এম এর মান দেওয়া আছে। আর ইফ এ পার্টিকুলার স্টক হ্যাজ বিটা, তাহলে বিটার মান দেওয়া আছে 0.80। দেন ক্যালকুলেট এক্সপেক্টেড ডেট অফ রিটার্ন বেস অন সি এ পি এম। তাহলে আমাদের কি দেওয়া আছে, বিটা দেওয়া আছে। আমরা জানি বিটা দেওয়া থাকলে আমরা প্রথমে নিয়ম পড়ছিলাম যে বিটা দেওয়া থাকলে আমাদের এক্সপেক্টেড ডেট অফ রিটার্নের কি সূত্র হবে। দেখেন আবার দেখাচ্ছি আমি, যে বিটা দেওয়া থাকলে এক্সপেক্টেড ডেট অফ রিটার্ন আমরা নিয়মে পড়ছিলাম যে এক্সপেক্টেড ডেট অফ রিটার্ন পাঁচটি পদ্ধতিতে নির্ণয় করা যাবে। তার মধ্যে প্রথম পদ্ধতিটাই হচ্ছে আমাদের কোশ্চেনের মধ্যে যদি বিটা থাকে, তাহলে আমরা এক্সপেক্টেড ডেট অফ রিটার্নে এই সূত্রটা অ্যাপ্লাই করব। আর এফ প্লাস বিটা কে এফ মাইনাস আর এফ। যেহেতু আমাদের কি দেওয়া আছে, এই বিটার মানটা দেওয়া আছে, এই জন্য আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করব। তাহলে এই দেখেন এইভাবে আমরা লিখবো যে determination of expected date of return using CAPM, using CAPM we know that, তারপরে we know that ER RF plus beta KM minus RF। here এইভাবে দিয়ে দিব ER সমান হট risk free rate of return, risk free rate of return RF হচ্ছে 9% or 0.09। RF এর মান হচ্ছে আমাদের এই যে 9% or 0.09। মার্কেট ডেট অফ রিটার্ন হচ্ছে আমাদের 16% আর 0.16। তারপরে আমাদের কি বলছে কোএফিসিয়েন্ট অফ বিটা, তাহলে বিটার মান দেওয়া আছে 0.80। তাহলে আমরা এখানে মানগুলো বসাবো, মানগুলো বসা ক্যালকুলেশন করব। এটা হচ্ছে আমাদের প্রবলেম অনটা আমরা করলাম। দেখেন প্রবলেম এর সাথে আমি এই ম্যাথটা প্র্যাকটিস করার জন্য আরো দুইটা ম্যাথ হোমওয়ার্ক দিছি এখানে, যে এভাবে লিখবেন। প্রবলেম অন হোমওয়ার্ক এক, প্রবলেম অনের হোমওয়ার্ক এক হচ্ছে আমাদের এই যেটা উত্তর দেওয়া আছে, আপনারা করে উত্তরটা মিলাইবেন যে উত্তরটা মিললো কিনা। যদি না মিলে মেসেঞ্জার গ্রুপে চ্যাট করবেন, ওইখানে আমি এখানে সমাধান দিব। আবার যদি না মেলে তাহলে আবার মেসেঞ্জার গ্রুপে দিবেন, আর পর আপনারা সমাধান করার পরেও এটা গ্রুপে দিয়ে দিবেন। তারপরে ওয়ান টু, তাহলে এটা নিজেরা পড়ে তারপরে টু 2 নাম্বারটা করেই দেওয়া আছে।
তাহলে প্রবলেম টু না, যদি হোমওয়ার্ক এখানে একটা দেওয়া আছে, তাহলে একটা হোমওয়ার্ক কি পারা যাবে বলেন তো? পারা যাবে জি এটা? স্যার। জি স্যার, পারা যাবে। আচ্ছা, তাহলে প্রবলেম টুটা যদি না পারেন তাহলে মেসেঞ্জার গ্রুপে এসে চ্যাট করুন, ওইখানে সলভ করে দেওয়া হবে। ন্যাশনাল ফাইন্যান্স লিমিটেড, এই রিস্ক ফ্রি রেট হচ্ছে 7%। রিস্ক ফ্রি রেট হচ্ছে আমাদের, তাহলে কিসের মান হবে? আর এফ এর আর মান। একটা মান। আর এফ 7%। দ্য রেট অফ রিটার্ন মার্কেট, রেট অফ রিটার্ন মার্কেট হচ্ছে, এটা হচ্ছে কে এম। আর বিটার মান দেওয়া আছে পয়েন্ট এত। হোয়াট ইজ দ্য এক্সপেক্টেড রিটার্ন বেস অন সিএপিএম। তাহলে এই পর্যন্ত আমাদের একটা রিকোয়ারমেন্ট, এক্সপেক্টেড রেট অফ রিটার্ন, যেটা আগের অঙ্কে আমরা নির্ণয় করলাম। বিটা থাকার জন্য আমরা এই বিটার সূত্রটা প্রয়োগ করলাম, ইয়ার আর এফ প্লাস বিটা কে এম মাইনাস আর এফ। তারপরে হেয়ার দিলাম এক্সপেক্টেড রেট অফ রিটার্ন হট, আর রিস্ক ফ্রি রেট অফ রিটার্ন 7%। পার্সেন্টটা তুলে দিলে এটা 0.07। মার্কেট রেট অফ রিটার্ন 13%। পার্সেন্ট তুলে দিলে 0.13। আর কোএফিসিয়েন্ট অফ বিটা 0.65 বসাইলাম। বয়সে দেখেন এখানে আমি ক্যালকুলেশন করি নাই, যে আপনারা অলসতা হয়ে যাবেন এই জন্য ক্যালকুলেশন করে দিই নাই। যে আপনারা একটু এখানে পরিশ্রম করবেন, ক্যালকুলেশনটা করবেন যাতে খাতায় ম্যাথটা ওঠে, না হলে খাতায় তুলবেন না। তারপরে এটাই 1 নাম্বার গেল। ক্যালকুলেশন কি করতে পারবেন না? এখানে উত্তর দেওয়া আছে, সবকিছু দেওয়া আছে, করতে পারবেন? জি স্যার। জি স্যার। জি স্যার। আচ্ছা, তারপরে জি আমাদের স্যার। কি হচ্ছে, ইফ, ইফ অ্যানাদার স্টক হ্যাজ এক্সপেক্টেড ডেট অফ রিটার্ন, বলছে আরেকটা রিকোয়ারমেন্ট বলছে এখানে। এখানে দিয়ে দিচ্ছে যে এক্সপেক্টেড ডেট অফ রিটার্ন 25% হলে হট মাস্ট বি বিটা। যা আগের আগের রিকোয়ারমেন্টে আমরা যেমন বিটার মানটা বসাইলাম, এই যে এখানে বিটার মানটা বসাইলাম কত, 65%। তাহলে 2 নাম্বার রিকোয়ারমেন্টে আমাদের বলছে না, বিটার মানটা বসানো যাবে না। কি করতে হবে? হট মাস্ট বি বিটা, বিটার মানটা নির্ণয় করতে হবে। এক্সপেক্টেড ডেট অফ রিটার্নের মানটা দিয়ে দিছে, তাহলে এক্সপেক্টেড ডেট অফ রিটার্ন আর হট হবে না। তাহলে এক্সপেক্টেড ডেট অফ রিটার্নের মান দিয়ে দিছে, এক্সপেক্টেড ডেট অফ রিটার্নের মান আমরা বসালাম 25% আর 0.25। আর রিস্ক ফ্রি রেট অফ রিটার্ন যা আছে তাই, মার্কেট রেট অফ রিটার্নও যা আছে তাই, কিন্তু বিটার মানটা বসানো যাবে না, বিটাটা আমাদের কি করতে হবে? হট। কোএফিসিয়েন্ট অফ বিটা হলো হট। আর আমরা বিটা যেহেতু আছে, তাহলে বিটার সূত্রটা অ্যাপ্লাই করলাম। অ্যাপ্লাই করে আমাদের এক্সপেক্টেড রেট অফ রিটার্ন, এই যে মান দেওয়া ছিল 0.25, তাহলে 0.25 বসালাম। আর এফ এর মান দেওয়া আছে, এটা বসাইলাম। বিটা যা আছে তাই রাখলাম। কে এম এর মান বসাইলাম, আর এফ এর মান বসাইলাম। তাহলে এটা যা আছে তাই রাখলাম। আর এখানে হচ্ছে আমরা কি করলাম, এই 0.07টা রেখে দিলাম। 0.07 রেখে দিয়ে এটা থেকে এটা বাদ দেন, বাদ দিয়ে বিটার সাথে গুণন দিলাম। বাদ দিলে হচ্ছে 0.06, বিটার সাথে গুণন দিলে 0.06 বিটা। তাহলে এইটা হচ্ছে আমরা এই পাশে নিয়ে আসলাম, তাহলে কি হলো? মাইনাস কিন্তু আছে এখানে, এটা এই পাশে নিয়ে এলে মাইনাস। আর এই মাইনাস, আর এই পাশে যা আছে তাই রাখলাম। রাখার পরে আমরা আবার সাইড চেঞ্জ করলাম, এই পক্ষে এই পাশে দিলাম, এই পক্ষে এই পাশে দিলাম। বিটার সাথে যেটা গুণন অবস্থায় আছে এই পাশে গেলেই ভাগ হয়ে যাবে। ভাগ করলে বিটার মানটা 3 বের হইলো। তারপরে এখানে আপনাদের দেখেন হোমওয়ার্ক 1, হোমওয়ার্ক 2, এখানে 2টা হোমওয়ার্ক দেওয়া হয়েছে, 2টা তাহলে আপনারা কমপ্লিট করবেন। তারপরে প্রবলেম থ্রিতে আমাদের কি বলছে? ক্যালকুলেট রেট অফ রিটার্ন ফর অ্যান অ্যাসেট, দ্য বিটা দেওয়া আছে 1.8, গিভেন রিস্ক ফ্রি রেট অফ রিটার্ন 5%, মার্কেট রিটার্ন দেওয়া আছে। তাহলে আমাদের বের করতে বলছে কি? ক্যালকুলেট, দেখেন কি নির্ণয় করতে বলছে আমাদের। এই রিস্ক ফ্রি রেট অফ রিটার্ন তো এখানে দিয়ে দিছিল 5%, না? এই রিস্ক ফ্রি রেট অফ রিটার্ন, এই রিস্ক ফ্রি রেট অফ রিটার্নটা এখানে কেটে দিবেন, রিস্ক ফ্রি রেট অফ রিটার্নটা নাই। রিস্ক ফ্রি রেট অফ রিটার্ন ক্যালকুলেট রিস্ক ফ্রি রেট অফ রিটার্ন বের করবেন এটা। এই কোশ্চেনটা মনে হয় একটু ভুল আছে, অর্থাৎ রিস্ক ফ্রি রেট অফ রিটার্ন যদি আমি করতে চাই তাহলে আমাকে এইভাবে করতে হবে। দেখেন এই ম্যাথটাই আমাদের এখানে মিলতেছে না, এটা মনে হয় আরেকটা ম্যাথ উঠে আইছে। ঠিক আছে, রিস্ক ফ্রি রেট অফ রিটার্ন আমাদের খালি নিয়মটা বুঝা দিই, আপনারা পরে আমি ম্যাথটা সংশোধন করে দিব, আপনারা করতে পারবেন। দেখেন এখানে আমাদের কি বলছে, রিস্ক ফ্রি রেট অফ রিটার্ন নির্ণয় করার জন্য যে আর এফ এর ইআর এর মান দেওয়া থাকবে, তাহলে ইআর এর মানটা বসাইবেন। তারপরে হচ্ছে আর এফ, আর এফটা ফাঁকা রাখবেন। বিটার মানটা বসাইবেন, কে এম বসাইবেন, আর এফটা ফাঁকা রাখবেন। তারপরে আমরা এটা যা আছে তাই রাখবো, আর এফটা রেখে দিলাম। তারপরে কি করব, এই যে 1.75 দেয়া, এই দুইটা এটা গুণন দিব, এটাকে গুণন দিব, দুইটা কি গুণন দিব?
তাহলে গুণ 1.75 দিয়ে 0.11 এ গুণ দিলে এটা, 1.75 আর এফ এ গুণন দিলে এটা হবে। তারপরে এটা যা আছে তাই লিখলাম। এইখানে আমরা কি করলাম, আর এই যে এখানে দেখেন 1.75 আর এফ থেকে আমরা কি করবো, এই আর এফটা বিয়োগ করবো। 1.75 আর এফ থেকে যদি আমরা একটা আর এফ বিয়োগ করি, এখানে কিছু নাই মানে ওয়ান, তাহলে 1.75 থেকে ওয়ান যদি বিয়োগ করি তাহলে আমাদের কি হবে, -0.75 আর এফ। আর এটা যা আছে তাই লিখলাম। তারপরে মাইনাসটা যদি এই পাশে নিয়ে আসি তাহলে কি হয়ে যাবে, প্লাস। এটা যা আছে তাই লিখলাম। এই পাশে যেটা আছে প্লাস আছে, তাহলে এই পাশের সংখ্যাটা এই পাশে দিলে আমাদের মাইনাস হয়ে যাবে। তাহলে আমাদের আই তো আর এফ বিয়োগ করলে এটা হবে, আর এফ এর সাথে যেটা আছে ওটা দিয়ে ভাগ করে দিবেন। করতে পারবেন? বলেন তো, বুঝছেন কিনা? জি স্যার, কিন্তু ওই মানে জি স্যার প্রশ্নটা ঠিক পারবো। হলে এটা হলে হ্যাঁ, পারতাম। প্রশ্নটা ঠিক করে দিব, নিয়ে সমস্যা নাই। ওকে স্যার, দিয়ে পিডিএফটা দিন। তারপর আমাদের প্রবলেম 4, Padda Corporation wishes to calculate its common stock using CAPM. It investment manager analysis indicate that risk-free rate of return. তাহলে risk-free rate of return মানে আরএফ এর মান দেওয়া আছে 7%, the corporation বিটা দেওয়া আছে 1.5, মার্কেট রেট অফ রিটার্ন 11%। তাহলে আমাদের বলছে ক্যালকুলেট মার্কেট রিস্ক প্রিমিয়াম। ক্যালকুলেট মার্কেট রিস্ক প্রিমিয়াম, এটা একটা রিকোয়ারমেন্ট বলছে, রিস্ক প্রিমিয়াম। আমাদের রিস্ক প্রিমিয়াম হচ্ছে কে এম মাইনাস আর এফ, এই দুইটাকে এক হচ্ছে রিস্ক প্রিমিয়াম বলা হয়। কে এম মাইনাস আর এফ, এই মান এইটাকে বলা হয় হচ্ছে রিস্ক প্রিমিয়াম। তাহলে আমাদের প্রথমে রিস্ক প্রিমিয়ামটা বের করতে বলছে। তারপরে কস্ট অফ ইকুইটি, এই কস্ট অফ ইকুইটি যে কথা, এক্সপেক্টেড রেট অফ রিটার্ন একই কথাই। তাহলে রিস্ক প্রিমিয়ামের জন্য আমরা প্রথমে লিখলাম যে ডিটারমিনেশন অফ রিস্ক প্রিমিয়াম কে এম মাইনাস আর এফ। তাহলে কে এম মাইনাস আর এফ, এটা হচ্ছে আমাদের রিস্ক প্রিমিয়াম, আর তে হচ্ছে রিস্ক আর পি তে হচ্ছে প্রিমিয়াম। রিস্ক প্রিমিয়ামের সূত্র লিখলাম, রিস্ক প্রিমিয়াম সমান সমান এত। তাহলে আমাদের কি কে এম এর মান দেওয়া ছিল, রিস্ক প্রিমিয়াম হট, মার্কেট রেট অফ রিটার্ন হচ্ছে 11%, রিস্ক ফ্রি রেট অফ রিটার্ন হচ্ছে 0.07%। তাহলে মান দুইটা পয়সা ক্যালকুলেশন দিয়ে করলাম। আরেকটা হচ্ছে কস্ট অফ ইকুইটি, কস্ট অফ ইকুইটি যে কথা, আরেকটা মান হচ্ছে আর কি এক্সপেক্টেড রেট অফ রিটার্ন, একই কথাই। তাহলে আমরা এক্সপেক্টেড রেট অফ রিটার্নটা বসাইলাম, ক্যালকুলেশন করলাম। তার ক্যালকুলেশন করার সময় দেখেন এত কিছু না ক্যালকুলেশন করলেও হবে, কারণ এই যে এটার মান আপনার বের করাই আছে, এই যে কে এম মাইনাস আর এফ, এই কে এম মাইনাস আর এফ এর মান আপনি একবারে দিবেন। আর এফ এর মানটা বসালাম 0.11, বিটার মানটা বসালাম হচ্ছে 1.5, আর এই দুইটার মান একত্রে আমার এই যে উপরে বের করা আছে, একত্রে পয়সা দিলাম। আপনি যদি ভেঙে ভেঙে করেন তাও হবে, এখানে যেহেতু একত্রে আছে আমি একত্রে দিয়ে দিলাম, দিয়ে ক্যালকুলেশন করে দিলাম। বুঝতে পারছি কি? হ্যালো, বলেন বুঝতে পারছেন কিনা? জি স্যার। জি স্যার, বুঝতে পারছি। তাহলে এর সাথে আপনাদের দুইটা হোমওয়ার্ক আছে, তাহলে হোমওয়ার্ক দুইটা কমপ্লিট করবেন। দেখেন এই ম্যাথটা আমাদের খুবই ইম্পর্টেন্ট, প্রবলেম 5। তাহলে এই প্রবলেম 5 হচ্ছে আমাদের, এটা আমরা 5 স্টার দিয়ে রাখতে পারি, এই ম্যাথটা আমাদের পরীক্ষায় আসতে পারে। এই ম্যাথটা হচ্ছে আমাদের 5 স্টার ম্যাথ। এই ম্যাথটা সবাই একটু ভালোভাবে খেয়াল করেন। দেখেন, অ্যাজুম বোথ পোর্টফোলিও এ অ্যান্ড বি উইল ডিসাইড দ্যাট এক্সপেক্টেড রেট অফ রিটার্ন, এক্সপেক্টেড রেট অফ রিটার্ন এ হচ্ছে আমাদের 0.135, এর এক্সপেক্টেড রেট অফ রিটার্ন এর দেওয়া আছে 0.135, এক্সপেক্টেড রেট অফ রিটার্ন বির দেওয়া আছে 0.148। তারপরে বলছে ইকোনমিক্স হ্যাজ অনলি ফ্যাক্টর অফ বিটা, বিটা এর হলো 1, বিটা বি হচ্ছে 1.2, হোয়াট মাস্ট বি রিস্ক ফ্রি রেট অফ রিটার্ন। তাহলে আমাদের এখানে ইনফরমেশন কয়টা তো দেওয়া আছে, একটার ইনফরমেশন দেওয়া আছে না দুইটার ইনফরমেশন দেওয়া আছে? স্যার দুইটার। দুইটা। যদি একটা ইনফরমেশন দেওয়া থাকতো তবে আগে যে একটা আমরা আরএফ নির্ণয় করলাম, একটা আরএফ আগে বের করলাম না আমরা, বলেন। জি স্যার, একটা ওইভাবে করতাম। থাকলে আমরা ওইভাবে বের করতে পারতাম। কিন্তু এখানে আমাদের ইনফরমেশন দেওয়া আছে দুইটা, যখন দুইটা দুইটা। ইনফরমেশন দেওয়া থাকবে তখন আমরা এইভাবে বের করব, ডিটারমিনেশন অফ রিস্ক প্রিমিয়াম, রিস্ক প্রিমিয়ামটা আগে বের করে নিব।
রিস্ক প্রিমিয়ামে হচ্ছে দুইটা ইনফরমেশন থাকলে রিস্ক প্রিমিয়ামের সূত্রটা আমাদের রিস্ক প্রিমিয়াম হবে যেটা চেঞ্জ ইন ইয়ার, চেঞ্জ ইন বিটা, একাধিক ইনফরমেশনের জন্য চেঞ্জ, অর্থাৎ চেঞ্জ ইন এক্সপেক্টেড রেট অফ রিটার্ন, চেঞ্জ ইন বিটা। তাহলে এক্সপেক্টেড রেট অফ রিটার্ন হচ্ছে আমাদের দুইটা, একটা হচ্ছে এর, এই যে এর দেওয়া আছে, আর একটা হচ্ছে বির দেওয়া আছে। তাহলে আমরা যেহেতু উপরে লিখছি চেঞ্জ ইন এক্সপেক্টেড রেট অফ রিটার্ন, চেঞ্জ ইন এক্সপেক্টেড রেট অফ রিটার্ন বলতে এখানে আমাদের বড়টা থেকে ছোটটা বাদ দিতে হবে। তাহলে বড়টা হচ্ছে বির, বির হচ্ছে আমাদের কত আছে পয়েন্ট 1.148, তাহলে বিটটা আগে বসাবো, তারপরে এরটা বসাবো, তারপর নিচে চেঞ্জ ইন বিটা, তাহলে চেঞ্জ ইন বিটা বিটটাই বড়, তাহলে আগে বির বিটাটা বসাবো, তারপরে এর বিটাটা বসাবো। বসানোর পরে ক্যালকুলেশন করলে আমাদের একটা মান চলে আসবে এই যে এটা। তাহলে আমরা কখন চেঞ্জ ইন ইনফরমেশনটা প্রয়োগ করবো, চেঞ্জ ইন ইনফরমেশন দিব হচ্ছে দুইটা ইনফরমেশন থাকলে আমরা চেঞ্জ দিয়ে করব। তারপরে আমাদের কি করতে হবে দেখেন, মানে এই এই জায়গায় যে হেয়ারটা দিছেন এটা কি আপনার এই ম্যাথেরই হেয়ার দিছেন নাকি অন্য কোনোটা উঠছে মনে হয়? এটা হ্যাঁ ভাই ওটার কথা বলতেছি। একটা অন্যতা উঠে গেছে, দাঁড়ান তাহলে আমি এর থেকে সলভ করে দিই। তাহলে আমাদের এখানে আমাদের কত হবে, মার্কেট, এইখানে হেয়ারটা তুলে দিই, তাই হবে, ঠিক আছে। জি ভাই ঠিক আছে। তাহলে আমাদের এটা লিখলাম, তারপরে আমরা কি সূত্র লিখলাম, উই নো এক্সপেক্টেড রেট অফ রিটার্ন, আমরা বের করবো আর এফ এর মান, তাহলে এক্সপেক্টেড রেট অফ রিটার্ন লিখে আমরা সূত্রটা লিখলাম। লেখার পরে এখানে প্রবলেম হচ্ছে দুইটা, এ এর মান নিব না বির মান নিব। তাহলে আমি দুইটা মান নিয়ে দেখা দিচ্ছি আপনাদের, প্রথমে আমি এর মান নিয়ে যদি করি তাহলে কি হবে দেখেন, এক্সপেক্টেড রেট অফ রিটার্ন আর এফ বিটা কে এম মাইনাস আর এফ। তাহলে এক্সপেক্টেড রেট অফ রিটার্ন এর মান, আমাদের এক্সপেক্টেড রেট অফ রিটার্ন এর মান দেওয়া ছিল এই যে এটা দেখেন 0.135, তাহলে 0.135 বসাইলাম। আর এফ, তাহলে আর এফ এর মান হচ্ছে আমাদের নাই, তাহলে আর এফটা রেখে দিলাম। আর বিটার মান, বিটা এর মান ছিল হচ্ছে আমাদের কত 1, তাহলে বিটা এর মান বসাইলাম 1। আর এই যে এইটুকের মান একসাথে উপরে বের করে নিছি আমরা, কে এম মাইনাস আর এফ, তাহলে কে এম মাইনাস আর এফ হচ্ছে পয়েন্ট এত। তাহলে ক্যালকুলেশন, তাহলে 1 দিয়ে যদি এটা গুণন দিই আমরা, তাহলে এটাই হবে। তারপরে আমাদের কি করতে হবে, এই সাইডটা এই পাশে নিয়ে আসলাম, আর এই সাইডটা এই পাশে নিলাম, বোথ সাইড চেঞ্জ করলাম। চেঞ্জ করার পরে আমাদের আর এফটা রাখলাম, রাখার পরে এই পাশে পাঠা দিলাম দেখেন, আর এফ এর সাথে এটা কি অবস্থায় আছে, প্লাস অবস্থায় আছে, তাহলে এই পাশে গেলে মাইনাস হয়ে যাবে। তাহলে আর এফ সমান সমান 0.7 অর 7%। এখন প্রবলেম হচ্ছে যদি আমরা 2 নম্বরে বসাই তাহলে কি হবে, বি তে বসালে কি হবে, তাহলে বি তে যদি আমরা বসাইতে চাই, তাহলে বির মানগুলো আমাদের কি আছে বলেন তো, ইয়ার এর মান বি কত আছে, 0.148 আছে না এক্সপেক্টেড রেট অফ রিটার্ন। তারপরে জি স্যার। জি স্যার। আর এফটা রেখে দিবেন, তারপরে আর এফটা রেখে দেওয়ার পরে প্লাস বিটা, বির বিটা হচ্ছে জি ওয়ান স্যার। পয়েন্ট টু জিরো আর হচ্ছে ইন্টু ওয়ান জি পয়েন্ট ইন্টু এটার মান, কে এম মাইনাস আর এফ এর মান তো আমাদের বের করা আছে, কে এম মাইনাস আর এফ এর মান হচ্ছে 1.0.065 লিখলাম। লেখার পর আমরা কি করব, এটা যা আছে তাই রেখে দিব, এটা হচ্ছে আমাদের 0.04 8, আর আর এফটাও যা আছে তাই রেখে দিই আর এফ। তারপরে এটা গুণন দেন তো কেউ কত হয় দেখেন তো, 1.2 ইন্টু এত, গুণন দিলে কত হয় দেখেন, ক্যালকুলেশন করলে আমাদের কত, কত বের হয়, 0.078, 0.078। 0.078। এবার কি করবেন, এই পাশে নিয়ে অপোজিট পাশে নিয়ে আসলে এটা কি হয়ে যাবে, 0.048, আর ওইটা এই পাশে নিয়ে আসলে কি মাইনাস হবে না, 0.078 বিয়োগ করেন আর এফ, তারপরে আর এফ ইকাল টু কত হয় দেখ, 0.07 0.07 क्या ये बोलो क्या? 7%, দুইটাই সেম হবে, এই জন্য যে কোনো একটা করলেই হবে, ঠিক আছে। বলেন বুঝতে পারছেন কিনা, দুইটা মানই সেম হবে, দেখেন এটাও 7%, এটা হচ্ছে এ করলেও স্যার, 7, বুঝতে পারছি। বি করলেও সেভেন জি পার্সেন্ট স্যার। তবে প্রিমিয়াম বের করলাম কিসের জন্য?
প্রিমিয়াম বের করলাম হচ্ছে ওই যে আমাদের, যদি আমরা এখান থেকে আরএফ এর মানটা যদি বের করতে চাই, তাহলে দেখেন এই যে একটা আরএফ মিসিং দেওয়া আছে, এই যে একটা আরএফ মিসিং দেওয়া আছে, দুইটা আরএফ আমাদের আছে, দুইটা আরএফ এর মিসিং তো আমরা বের করতে পারবো না। এই জন্য আমরা কি করলাম, এই যে এইটুকের মানটা আগে বের করে নিলাম প্রিমিয়াম দিয়ে। যে এইটুকের মান যদি আমি এখান থেকে বের করে নিতে পারি, এই যে প্রিমিয়াম দিয়ে বের করলাম, তাহলে আমাদের মানটা বসাইতে পারলাম, তাহলে এই যে একটা আরএফ থাকলো সরাসরি বের করতে পারবো। ঠিক আছে। জি স্যার। স্যার তাহলে পরীক্ষা কি একটাই বের করব? হ্যাঁ, পরীক্ষা একটাই বের করবেন, এমনি দেখালাম আমি যে দুইটাই সেম হবে, ওকে আচ্ছা স্যার। স্যার। একটাই বের করে রাখছেন। তারপরে প্রবলেম 6, প্রবলেম 6টা দেখেন, কম্পিউট দ্য বিটা coefficient for stock A and stock B with the information given below। তাহলে আমাদের স্টক দেওয়া আছে এ, স্টক বি, কোএফিসিয়েন্ট কোরিলেশন উইথ মার্কেট, কোএফিসিয়েন্ট কোরিলেশন আমরা পরিসংখ্যানের ভাষায় শিখছিলাম, কোএফিসিয়েন্ট কোরিলেশন কে আমরা আর দ্বারা প্রকাশ করে। স্ট্যান্ডার্ড ডিভিয়েশন হচ্ছে আমাদের সিগমা, তাহলে দুইটা মান দিয়া দিছে। আর এইখানে আমাদের বলছে ভেরিয়েন্স, কিছুক্ষণ আগেই বুঝাইছিলাম যে ভেরিয়েন্স মানে হচ্ছে কি, বলেন ভেরিয়েন্স মানে হচ্ছে, সিগমা এম। সিগমা ভেরিয়েন্স মানে আমি শুধু ভেরিয়েন্স বলছি, সিগমা সিগমা স্কয়ার। স্কয়ার। ভেরিয়েন্স মানে সিগমা স্কোয়ার। আর এখন এইখানে বলে দিচ্ছে মার্কেট রিটার্ন, তাহলে মার্কেটের কথা বলে দিচ্ছে, মানে এখানে হবে সিগমা এম, এম এম। স্কয়ার। মার্কেটের জন্য এম হবে। তাহলে আমাদের এইখান থেকে নির্ণয় করতে বললো কি, বিটা বের করতে বললো। তাহলে বিটা বের করার জন্য তাহলে আমরা এই যে আরএফ এর মান তো আমাদের দেওয়া নাই, তাহলে আরএফ এর ওই নিয়মে গেলে আমাদের এখন আর হবে না। আমাদের যখন কোএফিসিয়েন্ট কোরিলেশনের মান দেওয়া থাকবে, তখন আমরা কোএফিসিয়েন্ট কোরিলেশনের মানের জন্য আমরা কি করবো, এই যে আর 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 গুণন হচ্ছে আমাদের কি, উপরে হচ্ছে সিগমা, সিগমা স্ট্যান্ডার্ড ডিভিয়েশন, আর একটা হচ্ছে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন এম, এই তিনটা গুণন দিব উপরে। আর নিচে হচ্ছে আমরা দিব হচ্ছে স্ট্যান্ডার্ড মার্কেট স্ট্যান্ডার্ড ডিভিয়েশনের উপরে স্কোয়ার, এটা হলো সূত্র, আর ইনটু স্ট্যান্ডার্ড ডিভিয়েশন এম। তাহলে কখন এটা প্রয়োগ করব, এই যে কোএফিসিয়েন্ট কোরিলেশন এবং স্ট্যান্ডার্ড ডিভিয়েশন দিয়ে যদি আমাদের বিটা নির্ণয় করতে বলে, কোএফিসিয়েন্ট কোরিলেশন এবং স্ট্যান্ডার্ড ডিভিয়েশন দিয়ে যদি বিটা বের করতে বলে, তাহলে বিটার সূত্র দিব আর, তারপরে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন সিগমা এম, তারপরে নিচে হলো সিগমা এম, সিগমা স্কোয়ার এম। তাহলে এখন আমরা যদি মানগুলা বসাই, এর মান দেখেন, এর ক্ষেত্রে আমরা যখন বসাবো, এই যে প্রথমে হচ্ছে আমাদের আর এর মানটা, আর এর মান হচ্ছে আমাদের এই যে দেখেন এর ক্ষেত্রে কত, 0.40, এই যে আর এর মান হচ্ছে আমাদের 0.40টা বসাইলাম। তারপরে আমাদের স্ট্যান্ডার্ড ডিভিয়েশন এ হচ্ছে আমাদের 0.50 বসাইলাম। আর এখানে আমাদের বলা আছে ভেরিয়েন্স অফ মার্কেট রিটার্ন, ভেরিয়েন্স মানে স্কোয়ার সিগমা স্কোয়ার এম এর মান দেওয়া আছে 16। তাহলে সিগমা স্কোয়ার এম এর মান দেওয়া আছে 16, কিন্তু সিগমা এম এর মানও তো আমাদের দরকার। এজন্য এখান থেকে আমরা আরো একটু ক্যালকুলেশন করছি, দেখেন সিগমা এম, সিগমা যে স্কোয়ার ছিল, অপোজিট পাশে গেলে এটা কি হয়ে যাবে, রুট হয়ে যাবে না, বলেন স্কোয়ারটা অপোজিট সাইডে গেলে কি হয়ে যাবে, রুট হয়ে যায়। রুট হয়ে যাবে। তাহলে স্কোয়ারটা অপোজিট সাইডে গেলে আমরা রুট করে দিব। তারপরে হচ্ছে আমাদের কি করতে হবে, সিগমা এম এটাকে রুট করলে এত আসবে, তাহলে এটার মান নিয়ে এখানে আমরা বসা দিব। আরেকটা ক্ষেত্রে আমাদের কি করতে হবে, এই যে বির মান হচ্ছে এই যে এটা, স্যার এর আগে, বলেন বলেন এর বলেন। আগে যে অন্য একটা নিয়মে করাইছিলেন, এই যে অন্য একটা নিয়মে করাইছিলেন, বিটা স্যার ওটা ইকুয়াল তো টু স্ট্যান্ডার্ড ওই- ডিভিশন ডিভাইডেড বাই সিগমা এম গুণন আর। ওইটাই ওইটাই একই, এই যে দেখেন কি বল, ওটা আর এটা একই, কি লিখছিলেন ওটা বলেন, ওটা কি লিখছিলেন, স্ট্যান্ডার্ড ডিভিয়েশন ডিভাইডেড সিগমা এম সিগমা এম গুণন আর। গুণন হচ্ছে আর, এটা লিখছিলা। তাহলে আমরা যদি জি এটা স্যার। দেখো, এটা দেখ করলে আমাদের হবে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন এর হচ্ছে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন কত, 0.50, এর হচ্ছে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন 0.50, সিগমা এম
সিগমা এম এর মান তাহলে এই যে এখানে বের করে নিবে, এই যে সিগমা এম এর মান আছে ভেরিয়েন্স, এর মান হচ্ছে কত পয়েন্ট কত 40, আর 40 আর এর মান হচ্ছে এই যে এটা 0.40 0.40। তাহলে দেখো 0.40 যদি কেটে যায় এই যে পয়েন্ট এটাও ক্যালকুলেশন করে 0.5 হয়। এটাই স্যার সব। এইটা একটু ইজি মনে হয়। আচ্ছা, যে এটা এর তাহলে এটা দিয়ে করবা, সমস্যা নাই। আমরা আমরা ডিটারমিনেশন অফ বিটা, তাহলে আমরা অল্টারনেটিভ এটাই বের করি, এটা আমাদের কাছে সহজ আছে। যে ডিটারমিনেশন অফ বিটা, তাহলে বিটা নির্ণয়ের জন্য আমরা কি করব, যে ডিটারমিনেশন অফ বিটা, এই বিটার সূত্রটা লিখবো। বিটা সমান উপরে হচ্ছে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন, নিচে হচ্ছে আমাদের কি সিগমা এম ইন্টু আর। স্ট্যান্ডার্ড ডিভিয়েশন ডিফারেন্স সিগমা এম ইন্টু আর। তাহলে আমাদের কোএফিসিয়েন্ট কোরিলেশন আর এর মানতে হলো কোএফিসিয়েন্ট কোরিলেশন, এটা হচ্ছে আমাদের 0.40। আর তারপরে হচ্ছে আমাদের সিগমা এম এর মান দেওয়া ছিল না, ছিল হচ্ছে আমাদের সিগমা স্কোয়ার এম। তাহলে সিগমা স্কোয়ার এম 16, সিগমা এম ইকাল টু √16, সিগমা এম ইকাল টু 40 বের করলাম। তারপরে আমাদের মার্কেট কোএফিসিয়েন্ট কোরিলেশন বির মান, তাহলে বির মান কিন্তু আমাদের দেওয়া আছে যে 0.75। আর হচ্ছে আমাদের এটা হলো 50 দেওয়া আছে, স্ট্যান্ডার্ড ডিভিশন এ 50, স্ট্যান্ডার্ড ডিভিশন বি হলো 60। দিয়ে আমরা এখানে যদি মানগুলা বসালে ক্যালকুলেশন করলে আমাদের উত্তর চলে আসবে। উত্তরটা কি বের করতে পারবো না, একটু বের করে দিব? স্যার পারবো। পারবো স্যার। স্ট্যান্ডার্ড ডিভিয়েশন এর হচ্ছে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন এ হচ্ছে 50 0.50। সিগমা এম বের করা হয়েছে আমাদের কত, সিগমা এম হলো 0.40 আর এর মানটা দেওয়া আছে হচ্ছে 0.40 0.40 বসা দিলাম। বসা দিয়ে ক্যালকুলেশন করলে আমাদের সরাসরি উত্তর চলে আসবে 0.50। 50 ঠিক আছে। আরেকটা হচ্ছে আমাদের কি বি, তাহলে বির ক্ষেত্রে আবার এটা কপি করে নিয়ে যায়। তাহলে বির ক্ষেত্রে আর সূত্র লেখার দরকার নেই, জাস্ট কপি করে মানগুলো চেঞ্জ করে দিলেই হবে। এটা হচ্ছে আমাদের উপরে স্ট্যান্ডার্ড ডিভিয়েশনটা 0.60, আর নিচে তো 60 ঠিকই আছে আর এর মানটা কোএফিসিয়েন্ট আর এর মানটা 75 তাহলে 75 দিলে কত হবে আমাদের, 1. দিলে আমাদের দেখেন কত হয়, ক্যালকুলেশন করলে আমাদের উত্তর ওইটাই হয় স্যার 1.125। 1.125। 1.125। পারবো এটা? জি স্যার। জি স্যার বুঝতে পারছি। তাহলে এটা আচ্ছা, এটা তো ভিন্ন। দেখেন প্রবলেম 7, স্ট্যান্ডার্ড ডিভিয়েশন অফ এ অ্যান্ড বি কোম্পানিজ। স্ট্যান্ডার্ড ডিভিয়েশন এ অ্যান্ড বি কোম্পানিজ এর হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড ডিভিয়েশন 7, বি হলো স্ট্যান্ডার্ড ডিভিয়েশন 9, দুইটার স্ট্যান্ডার্ড ডিভিয়েশন দেওয়া আছে। কোরিলেশন বিটুইন রিটার্ন অফ টু কোম্পানিজ, তো কোরিলেশন দেওয়া আছে আমাদের, এটা কোরিলেশন দুইটা কোম্পানি দেওয়া আছে -0.80, ফাইন্ড আউট কোভেরিয়েন্স। তাহলে কোরিলেশন এ বি, এটা হচ্ছে কোরিলেশন এ বির সূত্র, যে কোরিলেশন এ বি সমান সমান হচ্ছে কোভেরিয়েন্স এ বি, নিচে হচ্ছে সিগমা এ ডিভাইডেড ইনটু সিগমা বি। তাহলে আমরা হেয়ার গুলা লিখলাম, লিখে আমাদের মানগুলো লিখে এভাবে ক্যালকুলেশন করবো। পারবো না? দেখেন দ্রুত গেলাম কিন্তু একটু, কারণ এগুলা সহজ, এই জন্য একটু দ্রুত গেলাম। স্যার এই -0.80 যে পয়েন্ট, এটা হচ্ছে আর এর মান না? এখানে কি বলে দিচ্ছে, কোরিলেশন ও কোরিলেশন। কোম্পানিজ, তাহলে কোরিলেশন এ বি এই যে বলে দিছে না, জি স্যার। ওটা বসে দিছে। তারপর আমাদের প্রবলেম 8, ডলার কর্পোরেশন initiated a new corporate strategy that fixed annual dividend. Annual dividend হচ্ছে দেওয়া আছে আমাদের এত, annual dividend হচ্ছে ডি নট, annual dividend হচ্ছে কি ডি নট forever. Currently the risk free rate হচ্ছে আমাদের দেওয়া আছে 4.50, এটা হচ্ছে কিসের মান, আর এফ এর মান দেওয়া আছে, বিটার মান দেওয়া আছে এত, if the market rate of return এত পার্সেন্ট, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ দোলা স্টক। এই যে এখানে কিন্তু আমাদের বলছে ভ্যালু অফ দোলা স্টক ভ্যালু নির্ণয় করতে বলছে। এরপরের যে আমরা অধ্যায়টা করব, এরপরে হচ্ছে আমরা স্টক ভ্যালুয়েশন অধ্যায়টা করব।
এই স্টক ভ্যালুয়েশন অধ্যায়টা আমাদের একদিনেই শেষ হয়ে যাবে। স্টক ভ্যালুয়েশনের হচ্ছে আমাদের সূত্র, স্টক ভ্যালু অফ দ্য স্টকের হচ্ছে জিরো গ্রোথ রেটের সূত্র এটা, ডি নট ডিভাইডেড কে নট। এখন আমাদের এই যে দেখেন ডি নট ডিভাইডেড কে, তাহলে কে এর মানটা আমাদের উপরের প্রশ্নে মিসিং দেওয়া আছে। আর কে এর মানটা মিসিং দেওয়া থাকার কারণে আমাদের এই যে এক্সপেক্টেড রেট অফ রিটার্ন, এটারই আর এক নাম হচ্ছে কে। এই জন্য আমাদের এটা বের করতে হবে, এক্সপেক্টেড রেট অফ রিটার্নটা বের করলে আমরা কে এর মান পাবো। এই যে কত, 15.30। তাহলে 15.30টা আমরা এই কে এর কাছে এই যে 15.30টা বসে দিলে আমরা এই ভ্যালুটা বের করতে পারবো। তাহলে আমরা যদি সরাসরি এই সূত্র লিখতাম তাহলে আমাদের কি হইতো, কে এর মানটা প্রবলেম হইতো। তাহলে কে এর মানটা নির্ণয় করার জন্য আমরা আগে এক্সপেক্টেড রেট অফ রিটার্ন দিছি, এক্সপেক্টেড রেট অফ রিটার্ন বের করে তারপরে কে তারপরে আমরা এটা দিব। বুঝতে পারছেন? জি স্যার। প্রবলেম 9, এটা আমাদের বি পার্টের শেষ ম্যাথ। assume that stock is price equilibrium, it expected that next is 10 year, next year is 10%। তাহলে এক্সপেক্টেড রেট অফ রিটার্ন আমাদের দিয়ে দিচ্ছে। এক্সপেক্টেড রেট অফ রিটার্ন মানে এটা আমাদের কিসের মান দেওয়া আছে, ইআর এর মান দেওয়া আছে। ইআর দেওয়া আছে হচ্ছে 10%, বিটার মান দেওয়া আছে এত, রিস্ক ফ্রি রেট অফ রিটার্ন দিয়ে দিচ্ছে। ক্যালকুলেট স্লোপ অফ এসএমএল, এসএমএল এর মানটা আমাদের বের করতে বলছে। আগে আমরা শিখছিলাম সিএমএল, এখন বললো এসএমএল। তাহলে 1 নম্বর রিকোয়ারমেন্ট আমরা লিখলাম, রিটার্ন এসএমএল এর পুরো নাম হচ্ছে সিকিউরিটি মার্কেট লাইন। এসএমএল এর বিপ কোশ্চেনও আসতে পারে, বিপ কোশ্চেন আমাদের সিএমএল এর পূর্ণরূপ আসতে পারে অথবা এসএমএল এর পূর্ণরূপ আসতে পারে। তাহলে পূর্ণরূপের জন্য বিপ কোশ্চেন আমাদের কত মার্ক, এক মার্কের একটা কোশ্চেন হতে পারে, দুইটার ভিতর থেকে 1 মার্কের একটা কোশ্চেন হতে পারে। তাহলে এসএমএল এর সূত্রটা লিখলাম আমরা, ইআর সমান আর এফ বিটা, তারপরে আর আর এম। আর এম মানে এখানে কে এম লিখলে আপনি চলবো, সমস্যা নাই, কে এম মাইনাস আর এম। তাহলে আমাদের কি দিছে, এক্সপেক্টেড রেট অফ রিটার্ন 0.10। তারপরে আমাদের এখান থেকে আপনাকে বের করতে বলছে সিএমএল। সিএমএল মানে হচ্ছে আমাদের এই যে এতটুকু, সিএমএল মানে হচ্ছে, সিএমএল মানে হচ্ছে আর এম, ওই যে রিস্ক প্রিমিয়াম যেটা ওইটাই হচ্ছে সিএমএল। সিএমএল হচ্ছে আমাদের কি আর এম, আর এফ, আর এম মাইনাস আর এফ, এটা হচ্ছে আমাদের সিএমএল। তাহলে আমরা সাইড ম্যাট চেঞ্জ করে এই মানটা বের করব, বের করতে পারবো। আর স্যার ওখানে স্যার এই যে ই দিছেন বিটার কেন? পরে ই আর এম ওইটা একটু বলেন তো ই আর, সূত্রে। ই আর, ই আছে এম না, হ্যাঁ জি এটা স্যার। আপনি কে এম লেখেন, কে এম লিখলেই হবে। ই আর এম টোটালি বাদ দিয়ে কে এম লিখবো তাই তো? কে এম লিখলেই চলবো, কে এম এর মান দেওয়াই আছে আমাদের। জি স্যার বুঝতে পারছি। এখানে কি কে এম এর মান দিয়ে দিছে, বিটা দেওয়া আছে হচ্ছে আমাদের কত 90। কেএম এর মান দেওয়া নয় তো, আর এফ এর মান দেওয়া আছে শুধু। তাহলে সমস্যা নাই, ওই যে কে এম মাইনাস আর এফ ওইটাই তো বের হবে। আচ্ছা, ঠিক জি করে স্যার। নিন, ঠিক আছে। তাহলে আমাদের ই আর তো এখানে দরকার নেই আমাদের, আমাদের দরকার হচ্ছে আর এম শুধু, ঠিক আছে। আর এম লিখলে হবে অথবা কি লিখলে হবে, কে এম লিখলে হবে, ঠিক আছে। বুঝতে পারছেন? আর এম সাউন্ড এসে যাবে এখান থেকে। আর এম স্যার এই পাশে আর এফ এর মান বসালাম না কেন আমরা? কোথায়, আর এফ, আর এফ তো এই যে এখানে বসাইছি। শেষে ডট বসাতে হবে না? বসাইতে হবে না, কারণ এইটুক বের করতে হবে, কে এম মাইনাস আর এফ, এটাই তো আমাদের সিএমএল, এই পুরাটুকি তো সিএমএল। তাহলে এখানে যদি মান বসাই তাহলে তো আর সিএমএল পাবো না, এই জন্য এখানে না মান বসে আমরা এটা ক্যালকুলেশন করলেন সিএমএল পাবো, এই যে এটা। ঠিক আছে, বলেন। তারপরে 2 নম্বর, ক্যালকুলেশন এক্সপেক্টেড রেট অফ রিটার্ন, এক্সপেক্টেড রেট অফ রিটার্ন। তাহলে এক্সপেক্টেড রেট অফ রিটার্ন মার্কেট, মার্কেট মানে আমাদের কি বের করতে হবে, কে এম এর মানটা নির্ণয় করতে হবে। তাহলে এই যে এই সূত্রটাই আবার তুলে নিয়ে আসবেন, এই সূত্রটা তুলে নিয়ে সেটার ভ্যালুটাই যে এখানে বসাইলাম,
বসানোর পরে রিস্ক ফির মান তো দেওয়া আছে, তাহলে এটা ফাঁকা রাখবেন, সাইড মাইট চেঞ্জ করবেন। এটা কে আর এম যে কথা, কে এম একই কথাই, কিন্তু আর এম এর আর এক নাম হচ্ছে কি কে এম। আপনি যদি বলেন বলেন আমি আর এম না লিখে কে এম লিখবো, সমস্যা নাই, লিখতে পারেন। আমাদের এই ম্যাথটা প্রায় সময় পরীক্ষায় আসে, তাহলে এই ম্যাথটা আমাদের 5 স্টার দিয়ে রাখতে পারেন। এই ম্যাথটা আমাদের এমবিএ পর্যন্ত কাজে লাগবে। এমবিএ পর্যন্ত এই ম্যাথটা আমাদের পরীক্ষাতে আসে, দেখেন এই ম্যাথটা আমাদের প্রায় সময় পরীক্ষা দেখা যায়। আর একদমই সহজ ম্যাথ, 10 মার্কের একটা ম্যাথ। দেখেন অ্যাট প্রেজেন্ট দ্য রিস্ক ফ্রি রেট অফ রিটার্ন, তাহলে রিস্ক ফ্রি রেট অফ রিটার্ন এটা হচ্ছে আমাদের আর এফ। তাহলে আর এফ এর মান দেওয়া আছে হচ্ছে আমাদের 12%। মার্কেট রেট দেওয়া আছে হচ্ছে 16%, এটা হচ্ছে আমরা ধরবো হচ্ছে কে এম। তারপরে অ্যাভারেজ রিটার্ন ফর স্টক ইন লিস্ট টুগেদার উইথ দেয়ার এক্সপেক্টেড বিটা। অ্যাভারেজ রিটার্ন মানে গড় রিটার্নটা আমাদের দেওয়া আছে হচ্ছে চারটা চারটা প্রজেক্টের গড় রিটার্ন দেওয়া আছে, আর এখানে বিটার মান দেওয়া আছে। তাহলে আমাদের এখান থেকে বলছে অন দা বেসিস অফ অ্যাবভ এক্সপেকটেশন হুইচ স্টক ওভার ভ্যালুড অ্যান্ড আন্ডার ভ্যালুড, কোনটা আমাদের ওভার ভ্যালুড হবে আর কোনটা আমাদের আন্ডার ভ্যালুড হবে, এটা আমাদের নির্ণয় করতে বলছে। এটা নির্ণয় করার জন্য এখানে আমাদের কি দেওয়া আছে, বিটার মান দেওয়া আছে। তাহলে আমরা বিটার থেকে আগে একটা সূত্র অ্যাপ্লাই করব। তাহলে আমরা জানি বিটার সূত্রটা ডিটারমিনেশন অফ এক্সপেক্টেড রেট অফ রিটার্ন। বিটার সূত্র আমরা জানি যে ইআর সমান সমান কি আর এফ প্লাস বিটা কে এম মাইনাস আর এফ, এটা হচ্ছে বিটার সূত্র। তাহলে ইআর এর মান হচ্ছে আমাদের নির্ণয় করতে হবে। তাহলে আমরা কি লিখবো, ইআর সমান সমান হচ্ছে হট, ইয়ারটা আমরা কি করব, বের করব। তাহলে ইয়ার নির্ণয় করার জন্য ইয়ার সমান সমান আমাদের হট দিয়ে লিখলাম যে ইয়ার সমান হট। মার্কেট রেট অফ রিটার্ন আমাদের উপরে দেওয়া ছিল, এই যে মার্কেট রেট অফ রিটার্ন হচ্ছে আমাদের 16% দেওয়া ছিল, এটা বসাইলাম আমরা 16% অর 0.16। রিস্ক ফ্রি রেট অফ রিটার্ন, রিস্ক ফ্রি রেট অফ রিটার্ন আমাদের দেওয়া আছে। তাহলে রিস্ক ফ্রি রেট অফ রিটার্ন দেওয়া আছে হচ্ছে আমাদের 12%। রিস্ক ফ্রি রেট অফ 12% আর 0.12 বসাইলাম। আর বিটার মান সবকিছু দেখেন, এই যে এ নাম্বারে যেভাবে করবো আমরা, বি নাম্বারে একইভাবে করব, সি নাম্বারে একইভাবে করব, ডি নাম্বারে একইভাবে করব। সব মান ঠিক থাকবে, শুধুমাত্র এর সময় বিটা হবে এটা, বি সময় বিটা হবে এটা, সি সময় বিটা হবে এটা, ডি সময় বিটা হবে এটা। শুধুমাত্র আমাদের বিটার মানগুলা কি হবে, পরিবর্তন হবে। তাহলে আমরা এখানে নিয়ে এসে বসাইলাম, বসায় ক্যালকুলেশন করলে আমাদের দেখেন পয়েন্ট বের হলো 17.40%। পরেরটা, পরেরটা দেখেন সব ঠিক থাকবে, শুধু এসে বিটার মানটাই যে হবে 0.85, দেখেন সবকিছু ঠিক আছে, বিটার মানটা শুধু চেঞ্জ। তারপরেরটা যা বিটার মানটা হবে কত, 1.20। তারপরেরটা যা বিটার মানটা হবে, এটা দিয়ে আমরা চারটে এ বি সি ডি ক্যালকুলেশন করতে পারবো, বলেন? একদমই কিন্তু সহজ। পারবো স্যার। জি এ স্যার পারবো। সি ক্যালকুলেশন করতে কি খুব বেশি টাইম লাগবে? শুধুমাত্র আমরা বিটার মান চেঞ্জ করে দিয়ে দিয়ে ক্যালকুলেশন করবো, 10 মিনিটের মতো সময় লাগবে। 10 মিনিটের মধ্যেই আচ্ছা, আমাদের হবে। তারপরে আমরা এই মতামতের জন্য একটা টেবিল করব। তাহলে আমাদের এবারে স্টক হচ্ছে আমাদের কয়টা, চারটা। স্টক এ, স্টক বি, স্টক সি, স্টক ডি। এভারেজ, এভারেজের এই মানগুলা কই পেলাম আমরা, বলেন তো? এভারেজের এই মানগুলো আর আমাদের অঙ্কে দেওয়া আছে এগুলা, কোশ্চেনে দেওয়া আছে। অ্যাভারেজের মানগুলো আমাদের কোশ্চেনে দেওয়া আছে। অ্যাকচুয়াল, অ্যাকচুয়ালের মানগুলো হচ্ছে আমরা যেটা বের করলাম, এই বের যে করছি। দেখেন ডির মান বের করছেন কত, 19। এই যে ডি তো এসে 19। তারপরে সিট, সিট বের করছেন হচ্ছে কত, 16.8, তাহলে এই যে 16। বিট বের করছেন এটা, এর বের করছেন এটা। তাহলে আমরা অ্যাভারেজটা আমাদের কোশ্চেনে দেওয়া ছিল, অ্যাভারেজটা আমরা কোশ্চেন থেকে নিব। অ্যাকচুয়াল, অ্যাকচুয়াল রিটার্নটা আমরা কি করলাম, বের করলাম। আর দুইটার পার্থক্য, দুইটার পার্থক্যটা আমরা নির্ণয় করব। পার্থক্যটা কিভাবে নির্ণয় করতে হবে, এই অ্যাভারেজ থেকে আমাদের অ্যাকচুয়ালটা বিয়োগ করতে হবে, এটা থেকে এটা বাদ দিবেন। তাহলে দেখেন আমরা আমাদের গড় মুনাফা, গড় মুনাফা আমাদের দেওয়া ছিল হচ্ছে 18%। আর আমরা যদি ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন করে আমরা বের করলাম হচ্ছে কত, 17.40%। তাহলে এই 17.40% আমাদের আমরা একটা ক্যালকুলেশন করে দেখছি যে ওরা একটা মুনাফা দিতে চাইছে আমাদের, যে আমাদের মুনাফা দিতে চাইছে 18%। ক্যালকুলেশন করে আমরা দেখবো যে আমাদের এর থেকে বেশি হয় না কম হয়। তাহলে এটা থেকে এটা কি হয়ে গেল, কম হয়ে গেল। তাহলে এটা হচ্ছে, এটা থেকে এটা বাদ দেন, বাদ দিলে আমাদের কি হলো,
তাহলে আমরা কি যেটা ক্যালকুলেশন করব এটা নিব নাকি আমাদের ওরা যেটা অফার করছে এটা নিব বলেন? এটা হচ্ছে আমাদের এক্সপেকটেশন, আমাদের এক্সপেকটেশন ছিল, প্রত্যাশা প্রত্যাশা আমরা বের করলাম হচ্ছে 17.40, কিন্তু আমাদের অফার দেওয়া আছে হচ্ছে কত, 18। তাহলে এটা বেশি না? তাহলে জি এর জন্য স্যার। আমাদের এটাই ভালো। তাহলে আমাদের এখানে কি বলছে, এই যে এখানে বলছে আমরা আশা করতেছি বা আশা করেছিলাম হচ্ছে এটা, তার চেয়ে বেশি হইলো আমাদের দেওয়া আছে এটা। তাহলে আমাদের কি বলছে যে এটা থেকে এটা বাদ দিয়ে আমাদের কি হইলো, পজিটিভ হলো না? তাহলে বাদ দেওয়ার নিয়ম কি, এই অ্যাভারেজ থেকে অ্যাকচুয়ালটা বাদ দিব, তারপরে এটার অ্যাভারেজ থেকে অ্যাকচুয়ালটা বাদ দিব, এটা আবার কি হলো, নেগেটিভ হইলো। এটা বাদ দিয়ে আমাদের কি হলো, পজিটিভ, নেগেটিভ। এটা বাদ দিয়ে আমাদের পজিটিভ হইলো। তাহলে আমাদের পজিটিভ যেগুলো হয়েছে দেখেন, বাদ দিয়ে আমাদের যেগুলো পজিটিভ হয়েছে এইগুলা গেলে আমাদের লাভ হবে। দেখেন আমার হচ্ছে, আমি যদি ক্যালকুলেশন করি তাহলে আমাদের আয় বের হবে এত পার্সেন্ট, আর যেটা ওরা অফার করছে এটা হলো 18%। তাহলে এটা হচ্ছে আমাদের কি, আমার প্রত্যাশার থেকে এটা হচ্ছে কি, কি দেওয়া আছে, আমাদের যে আয়টা দেওয়া ছিল তার থেকে কি আমরা যেটা বের করছি এটা কি কম দেওয়া আছে না? বলেন। আমাদের যে জি স্যার। 18%, আর আমি যেটা বের করছি, এক্সপেক্টেড রেট অফ রিটার্ন বের করছি হচ্ছে আমরা 17%, তাহলে এটা হচ্ছে কি দেওয়া আছে, কম। এক্সপেক্টেড রেট অফ রিটার্ন কম, তাহলে কমে। আর তারপরে এটা হচ্ছে কি, এক্সপেক্টেড রেট অফ রিটার্ন কি, বেশি। এটাও এক্সপেক্টেড রেট অফ রিটার্ন কি, বেশি না? আর এটা এক্সপেক্টেড রেট অফ রিটার্ন কি আছে, কম দেওয়া আছে। তাহলে কোনটাতে কোনটাতে কম দেওয়া আছে, এক্সপেক্টেড রেট অফ রিটার্ন কম দেওয়া আছে হচ্ছে আমাদের, আমরা যেটা নির্ণয় এ করছি আর ডি। এক্সপেক্টেড রেট অফ রিটার্ন কম হচ্ছে এ আর ডি। তাহলে এইভাবে লিখবেন, সিকিউরিটি এ এন্ড ডি প্রোভাইড মোর দেন এক্সপেক্টেড রেট অফ রিটার্ন। মোর দেন এক্সপেক্টেড রেট অফ রিটার্ন মানে এক্সপেক্টেড রেট অফ রিটার্ন থেকে এটা আমাদের কি বড় হয়েছে, এই যে এক্সপেক্টেড রেট অফ রিটার্ন হচ্ছে আমাদের এই প্রত্যাশিত আয় হচ্ছে এটা, এটা থেকে এটা কি বড়। অ্যান্ড হিয়েন্স অ্যাজুম টু বি আন্ডার ভ্যালুড। আন্ডার ভ্যালুড বলতে কি বুঝাইছে, আন্ডার ভ্যালুড কেন হইলো? আন্ডার ভ্যালুড হইলো কম আছে হচ্ছে এই জন্য। কিন্তু এই যে এখানে হচ্ছে 18% অফার করছে ওরা, কিন্তু আমরা এক্সপেক্টেড রেট অফ রিটার্নটা নির্ণয় করছি কম, বের করে দেখছি কম, এই জন্য হচ্ছে আমাদের এটা আন্ডার ভ্যালুড হয়েছে। আবার ডি নাম্বারেও দেখেন, এটা আমাদের দেওয়া ছিল 20%, আর আমরা এক্সপেক্টেড রেট অফ রিটার্ন বের করছি হচ্ছে 19%, এটাও কম, এই জন্য এটা এ আর ডি আন্ডার ভ্যালুড হয়েছে। আর হচ্ছে বি অ্যান্ড সি, বি অ্যান্ড সি আমাদের কি বেশি বের হয়েছে না? জি এটা স্যার। থেকে বেশি বের হয়েছে। বেশি বের হওয়ার জন্য ওইটাই লিখছি আমরা, সিকিউরিটি বি অ্যান্ড সি প্রোভাইডেড লেস দেন এক্সপেক্টেড রেট অফ রিটার্ন অ্যান্ড হিয়েন্স অ্যাজুম ওভার ভ্যালুড। আমরা যদি একদম শর্টে লিখি লিখতে পারি, একদম শর্টে লিখলেও লিখতে পারি আমরা যে এ সিকিউরিটি এ অ্যান্ড ডি, এ অ্যান্ড ডি আর কি ওভার আন্ডার ভ্যালুড, আন্ডার সিকিউরিটি ভ্যালুড। এ অ্যান্ড ডি আর আন্ডার ভ্যালুড, সিকিউরিটি বি অ্যান্ড সি আর ওভার ভ্যালুড। কিছু না লিখলেও চলবে, ঠিক আছে? তাহলে আমরা এভাবে লিখতে পারি, সিকিউরিটি এ অ্যান্ড ডি আর কি আন্ডার ভ্যালুড, আন্ডার ভ্যালুড। বি বি অ্যান্ড সি আর ওভার ভ্যালুড, সহজে লিখতে পারি, ঠিক আছে? আপনি যে আগে অঙ্কটা ছকে করাইছিলেন না, ওইটা আরো বেশি ইজি, ওইটাই করছি।